এইটা এই মুহূর্তে ধরেন শেখ হাসিনা যখন ভারতে চলে গেছেন তখন কিন্তু ভারতে আগে পার্লামেন্টারি টিম বসেছে, তারপর সকল রাজনৈতিক দল মিলে বসে তাকে কিন্তু শেল্টার দিয়েছে। অর্থাৎ আমাদের দেশে যে প্রত্যর্পণ চুক্তি আছে, চুক্তিতে একটা ধারা আছে যে কোনো কেউ যদি তাদের দেশে আসে, যদি তাকে মনে হয় যে তাকে ইচ্ছাকৃত বা ভাবে তাকে হ্যারাস করা হচ্ছে, তখন ওই দেশ তাকে প্রত্যর্পণ নাও করতে পারে, এই সুযোগে তাকে রেখেছে। কিন্তু আমার প্রশ্ন হলো দুইটা। একটা হচ্ছে ধরেন এখন তো কয়েকবার সরকার থেকে তাকে চিঠি দেওয়া হয়েছে, তাকে যেহেতু দণ্ড হয়ে গেছে তাকে দেশে ফেরত চাইছে প্রত্যর্পণ চুক্তির অধীনে, হ্যাঁ, কিন্তু ভারত কিন্তু দেয় নাই। ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে ভারত। তো এখন ধরেন তিনি আসতে চাইলেন, বাংলাদেশ তো নিবে, কিন্তু তার পাসপোর্ট কোথায়? এখন তো তার পাসপোর্ট নাই। তাহলে পাসপোর্ট নিতে হলেও বাংলাদেশকে পাসপোর্ট সরকারের, অর্থাৎ শেখ হাসিনা পক্ষ থেকে অথবা শেখ হাসিনা অথবা ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে হবে, তার পাসপোর্ট এবং ভিসা দিতে হবে, নাহলে আসবে কী করে? এক। দুই হচ্ছে ধরেন এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন যে এই বছরের শেষে আসব। এই মুহূর্তে দেখেন পরিস্থিতিটা কি, বাংলাদেশের সাথে ভারতের কিন্তু টানাপোড়েন যাচ্ছে। হ্যাঁ, ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত কিছুতে ব্যান করেছিল, নিষিদ্ধ করেছিল, সবগুলোই বহাল ছিল। শুধুমাত্র তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী চীনে যাওয়ার পরে শুধু ভিসাটা চালু করেছে, আর সব কিছু এখনও অমীমাংসিত আছে। তো এখন আপনি বলেন যে তিনি যে ফিরে আসবেন, ফিরে আসলেই তো তাকে এখন একটাতে কেসে তাকে ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে তো ওইটা ফেস করতে হবে। এবং এই ট্রাইব্যুনাল তারই করা, ট্রাইব্যুনালটা শেখ হাসিনাই তৈরি করেছিল। সেই ট্রাইব্যুনালে আপনার অডিও, ভিডিও ক্লিপিং, সংবাদপত্র, সব সাক্ষী গ্রহণযোগ্য। এখন তার একটা রায় ট্রাইব্যুনালে হয়ে গেছে, এখন শুধু সুপ্রিম কোর্টে অ্যাপিল করা বাদ। তাহলে বোঝাই যাচ্ছে যে এই সাক্ষীতে এইদিকে রাজসাক্ষীও সাবেক আইজিপিকে করা হয়েছে। সুতরাং তিনি একমাত্র পথ হচ্ছে তিনি যদি আসেন তাহলে তাকে আইনি প্রসেসে ফাইট করতে হবে, তাকে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে। আপিল গেলে এই দণ্ড বহাল ছাড়া এই দণ্ড কিন্তু রিভিশন হওয়ার চান্স খুবই কম। সুতরাং এই রিস্ক নিয়ে তার আসার কথা নয়। আমি উদাহরণ দিই আরেকটা। 111 সরকারের সময়ে শেখ হাসিনাকে বলা হয়েছিল যে আপনি দেশ ত্যাগ করেন, তিনি দেশের বাইরে চলে গেছিলেন। বেগম জিয়াকে বিএনপিরই এক গ্রুপ যা পরামর্শ দিয়েছে, বিএনপির এক গ্রুপকে বলছে যে আপনার বিদেশে চলে যান, তিনি যান নাই। তিনি কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, তারপরেও কিন্তু দেশ ছেড়ে যান নাই। সুতরাং এই বিবেচনায় আমার কাছে এইটার উদাহরণের কারণে মনে হয় শেখ হাসিনা যত গরম তত গরম না, তিনি ভীতও আছেন, নাহলে তো যান নাই। দুই, আপনি খেয়াল করে দেখেন যে যখন তিনি ভারতে চলে যান তার আগে আপনার আর্মির থেকে রাওয়া ক্লাবে বৈঠক হয়, তারপরে আর্মি বলে দেয় যে আমরা সাধারণ পাবলিকের বুকে গুলি চালাতে পারবো না। তখনই কিন্তু তিনি হয়তো শেখ হাসিনা বুঝে ফেলছিলেন তার হয়তো থাকা সম্ভব হবে না। দেখেন তার কোনো আত্মীয় স্বজন কেউ কিন্তু নাই, বাংলাদেশ থেকে চলে গেছে, নির্বিঘ্নে চলে গেছে, কিন্তু তার নেতা কর্মী অনেকে আটকা পড়ে গেছে। তো এখন যেটা হয়েছে যে এখন এই যে টানাপোড়েন, ধরেন পশ্চিমবঙ্গের ইলেকশন হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী আপনার মুখ্যমন্ত্রী হয়েছে, হওয়ার পরে তার কাটার বেড়া, পুশিন এগুলো চলছে। এদিকে শেখ হাসিনা প্রায় 30 থেকে 40টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করে গেছে। এও তো হইতে পারে যে শুভেন্দু অধিকারী তিনি তাকে দিয়ে মোদি বলছে যে তুমি এগুলো চাপাচাপি করো যাতে চুক্তি বাতিল না হয়। এক। দুই হচ্ছে যে ভারতের সাথে যে টানাপোড়েন চলছে, এটাতে ভারতের একটা ক্যারেক্টার হচ্ছে যে সবসময় সরকারের সাথে সম্পর্ক রাখে। দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে ভারতের কিন্তু সম্পর্ক ভালো নেই, এমনকি মালদ্বীপ থেকে উঠে আসছে। এই যে আমরা গত অনেকগুলো দিন ধরে সাধারণ নাগরিকের দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বেশ উচাটন যাচ্ছে। সবেমাত্র ভিসা প্রক্রিয়া শুরু হয়েছে, সেটারও খুব বেশি একটা সময় যায়নি। শুধুমাত্র ভিসা প্রসেসিং শুরু হওয়ার মধ্য দিয়ে কি আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে এই যে উচাটন ছিল সেটি ঠিক হয়ে যাবে, নাকি আপনি যেটা বলছিলেন দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের সাথে ভারত
ভারতের সম্পর্ক ঠিক নেই, সেটি বাংলাদেশের জন্য খুব দ্রুতই সত্য হবে, এরকম কিছু দেখতে পান কিনা? সিকিম সহ, সিকিমে কিন্তু পার্লামেন্টের ডিসিশন নিয়ে লেনদুব দর্জি ছিল প্রধান, তাকে পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে ওই দেশ দখল করছে। এরকম 4টে প্রদেশ কিন্তু তার সরাসরি 6টা, 24টা হচ্ছে প্রদেশ, আর 8টা আছে তাদের সরকারের, কেন্দ্রীয় সরকার শাসিত সরকার, তারা কিন্তু দখলে এক্সপার্ট। তো এখন কিন্তু দেখেন ওদের যে কতগুলো বিশিষ্ট নাগরিক থিঙ্ক ট্যাঙ্ক, তারা কিন্তু বলতেছে রাজশাহী বিভাগ কিনে নিবে, এদিকে আমাদের ফেনীতে চিকেন নেক কেটে দিবে, কেটে দিয়ে চিটাগাং বেল্ট আপনার দখল আলাদা করে দিবে। তো এটা হবে হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। তো এখন ধরেন বাংলাদেশ যদি বলে যে না, যে আমাদের তো ফেনী চিকেন নেক না, কারণ আমাদের সমুদ্র আছে পাশ দিয়ে, সমুদ্র দিয়ে তো ওখানে যাওয়া যায়, কিন্তু চিকেন নেকটা এমন যে ওটা 20 থেকে 22 কিলোমিটার লম্বা প্রস্থে। ওখানে বলতেইছে তারা যে চীন অথবা যে কোনো শত্রু দেশ যদি চিকেন নেক বন্ধ করে দেয় তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সুতরাং যুক্তরাষ্ট্রের মতো ফ্রান্স থেকে যেমন মিজিয়ানা কি একটা প্রদেশ কিনে নিয়েছিল, ওরকম $20 বিলিয়ন দিয়ে রাজশাহী বিভাগ কিনে নেওয়া। যদি কিনে না দেয় তাহলে আর্মি সামরিক শক্তি ব্যবহার করে ওটাকে দখলে নিয়ে নেওয়া। তো এই যে টানাপোড়েন চলছে, এগুলো এখন আর কথা হচ্ছে না, কারণ সরকারের পক্ষ থেকে আর বলছে না। তবে এই যে মালয়েশিয়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরের পরে না চাইতেই, বৃষ্টি না আসতে, ঝড় না আসতে বৃষ্টি পড়ছে একটা দিয়ে। আর দি হিন্দু লিখছে, আমি হিন্দুর আমার কাছে এটা আছে, এই দি হিন্দু বলছে যে বাংলাদেশের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখা উচিত, তাদের যে ন্যায্য দাবি যেগুলি, ধরেন তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এই যে বর্ডারে পুশিন খেলা এগুলো বন্ধ করে তাদের যে যেগুলোতে আলোচনায় আছে এই সমস্যাগুলির সমাধান করা দরকার। কারণ বিদেশে ভারতেরও দরকার, বাংলাদেশেরও দরকার ভারতকে, কারণ ভারত 3 ভাগ ধরে ঘিরে আছে। তো কিন্তু এটাই আমাদের বক্তব্য। এখন ধরেন আন্তর্জাতিক আইন আছে যে কোনো আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ বন্ধ করা যাবে না। এখন ধরেন আমাদের তিস্তার সেই সিকিম থেকে উৎপাদন হয়েছে, তৈরি হয়েছে, এটা আপনার প্রায় 5-6টা ড্যাম দিয়ে পানি তুলে বিদ্যুৎ প্রকল্প করে ফেলছে। এখন গজলডোবা হচ্ছে এয়ার এন্ডিং পয়েন্ট বাংলাদেশের সাথে, গজলডোবা ব্যারেজ আছে, সেখানে বলা হয়েছে যে এখানে যদি এক সময় আলোচনা হয়েছিল শেখ হাসিনার সময় যে 50-50 ভাগ করে নেবে গ্রীষ্মকালে, তখন গজলডোবার উপরে বাঁধ ছিল না, পানি আসতো, কিন্তু এখন তো পানি আসে না। ভারত মমতা ব্যানার্জির ঘাড়ে চাপাই দিত যে তার কারণে সে পানিই থাকে না, তাই সেই পানি পায় না, তো বিরোধিতা করছে না, আমি পানি দিতে পারবো না। তো এখন দি হিন্দু কিন্তু এইগুলি বলছে, এগুলোর সমাধান করা। এখন ভারত আবার 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে। আমরা এই আলোচনাগুলো আমরা যত করতে থাকবো আরও আগাতে থাকবে, কিন্তু সত্যিকার অর্থে আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কোথায় যায় আগামী কিছুদিন পরে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষাই করতে হবে। ভারতের সাথে যে আমাদের টানাপোড়েন, বাংলাদেশের টানাপোড়েন আছে, সেখানে এনডিটিভির সাক্ষাৎকারে হয়তো শেখ হাসিনা এমন একটা কথা বলে দিলে হয়তো ওই যে টানাপোড়েন ওটাতে আর একটা ফুয়েল যোগ হলো, যে তাহলে হয়তো বাংলাদেশের উপর আর একটা চাপ পড়তে পারে। কারণ এখন তো উনি আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কতদিনে পরিস্থিতিটা তৈরি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এটা মুশকিল, কারণ যেটা প্রসেসটা একবার রাজনীতিতে ভুল করে ফেললে ভুল হয়ে যায়, একটা ভুল যথেষ্ট ভুল। এখন ধরেন উনি যে প্রথম দিকে একবার আওয়াজ উঠছিল যে রিফাইন আওয়ামী লীগ হবে, রিফাইন আওয়ামী লীগ হলে ভারত যেহেতু আশ্রয় দিয়েছে, ভারত যেহেতু আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, সুতরাং ভারতকে দিয়েই নেগোশিয়েট করা উচিত ছিল। যে আপনি দেখেন যে শেখ হাসিনা যখন আপনার বিএনপির আওয়ামী লীগের দায়িত্ব দিল, তখন কিন্তু নির্বিঘ্নে এসে পলিটিক্সটা করতে পারছে। তিনি ওরকম একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করা উচিত ছিল, কারণ তাকে যে তিনি দোষ করুক আর না করুক, যদিও তিনি এখন অপেক্ষায় আছেন, আপনি বলছেন অপেক্ষা করা উচিত ছিল। না, আমার কথা হচ্ছে যে পার্টিটাকে আগে এখানে যারা আছে তাদের দিয়ে আগে অর্গানাইজ করা উচিত ছিল, সেই ক্ষেত্র তৈরি করা উচিত ছিল, তারপরে উনি। কিন্তু এই ক্ষেত্র তৈরি করার জন্য তো দেশেও পরিস্থিতির প্রয়োজন, দেশে তো এই দলটি নিষিদ্ধ, সেক্ষেত্রে নিষিদ্ধ দল নিষিদ্ধ না, দলের
ইউনূস সরকার তার কার্যক্রম নিষিদ্ধ করেছিল, সেটাই এই সংসদে ওই কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছে। এখন যেটা হলো যে কার্যক্রম নিষিদ্ধ, এখন দেখেন ওই তথ্য কমিশনের উপদেষ্টা ডাক্তার জাহিদ, তিনি আবার বলেছিলেন আউলায় দিছে, তিনি আবার বলছেন যে সামনের যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আপনার যদি নির্দোষ আওয়ামী লীগ হয়, প্রতীকে নির্বাচন হচ্ছে না, তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। যখন বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ, যদি একটা ইলেকশনে পার্টিসিপেট করতে হয় কিংবা রাজনৈতিকভাবে অ্যাপেয়ার করতে হয়, সেখানে যদি কার্যক্রম নিষিদ্ধ থাকে, তাহলে তারা হাওয়ায় হাওয়ায় কাজ করে কিভাবে অ্যাক্টিভ হবে? না, হয় না। বিষয়টা হলো যে রাজনীতিটা তো স্বচ্ছ না, কারণ তারপরেই কিন্তু ডাক্তার জাহিদ কিন্তু ক্লারিফাই করছে, ব্যাখ্যা দিতে গিয়ে বলছে যে না, ট্রাইব্যুনালে কেস আছে, ওটাতে যে কী হয় দেখি। তার মানে হচ্ছে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, এরকম একটা হুমকি আছে। অর্থাৎ আওয়ামী লীগকে যে ফাইনালি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এমনটি না। দলগতভাবে তো নাই, দল তো প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে, সুতরাং দলগত না, হয়তো ব্যক্তিগতভাবে কেউ দাঁড়াতে পারে। এখন যদি তাকে আওয়ামী লীগ ট্যাগিং করে নির্বাচন করতে না দেয়, মামলা দিল, গ্রেপ্তার করলো, তাহলে তো আর নির্বাচন করতে পারবো না। তখন সারা বিশ্বে একটা বাংলাদেশ ট্যাগিং হবে যে নির্বাচন হয় না, ডেমোক্রেসি নাই, ইত্যাদি। এরকম তো হবে, রিস্ক আছে। তবে আমার ধারণা সব কিছু মিলে আমাদেরকে আরও 3 মাস অপেক্ষা করতে হবে, দেশটা কোন দিকে যায়। আমরা দেখেন অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের শেষের দফা ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই। ফ্যাসিবাদের বিলোপ মানে দেশে গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, এবং তিনটার একটাও কিন্তু এই প্রশ্নটা দিয়ে আমাদের আয়োজনটা শুরু করার কথা ছিল। সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন? নির্বাচিত সরকার এবং ছাত্র অভ্যুত্থান, এই আন্দোলন সবকিছুর পরে বেশ কিছুটা সময় কিন্তু পেরিয়েছে, এই মুহূর্তে আমরা বাংলাদেশে কি অবস্থায় আছি? তবে আরও একটু সময় লাগবে বুঝতে। তবে এটা ঠিক যে ধরেন একটা বাজেট হয়ে গেল, বাজেটে ধরেন 60টা নিত্য পণ্যের উপরে ট্যাক্স বসায় নেই, যার ফলে মার্কেটটা কিন্তু হু করে আগে যেমন বাজেট বাড়ে এরকম বাড়ে নাই, এটা ঠিক। কিন্তু অনেক জায়গায় কিন্তু আবার ট্যাক্স কিন্তু বসেছে, অনেক জায়গায় ট্যাক্স বসে। ধরেন আপনার ব্ল্যাক মানি হোয়াইট করার কথা বলা হয়েছে। এই হোয়াইট করতে গেলে ধরেন প্রত্যেকটা মৌজা অনুযায়ী আপনার জায়গা ধরা আছে, জমি, ফ্ল্যাট, জমির দাম ধরা আছে। ধরেন একজন আপনার 3 কাঠা জায়গা আছে, আপনি একটা ডেভেলপারকে দিবেন, আপনি যখন বিক্রি করবেন তখন যে আপনার মৌজার যে ভ্যালু ধরা আছে, এই ভ্যালুর উপরে যত টাকা বেশি বিক্রি করবেন তার 15% ট্যাক্স দিতে হবে। তাহলে তো জমিওয়ালা তো ডেভেলপারকে দিবে না, ওই টাকাটার কী হবে? তো সুতরাং যদি ধরেন বাড়ি বিক্রি করে, কেউ যদি বাড়ি বিক্রি করে, ফ্ল্যাট বিক্রি করে, তখন হয়তো, কিন্তু ওই টাকা তো ডেভেলপারদেরকে ভর্তুকি দিতে হবে, তাহলে বাড়ির তো জায়গা পাবে না। এরকম ভাগযোগ আছে। তারপরে ধরেন ব্ল্যাক মানি আপনি হোয়াইট করতে গেলে আপনার যে কোনো মানি কোশ্চেন করা হবে না, কিন্তু 15% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তা আপনাকে সোর্স জিজ্ঞেস করবে না, এটা বলা আছে। কিন্তু এইসব ক্ষেত্রে কি হবে? তারপরে ধরেন প্রাইভেট যারা চাকরি করে তাদের প্রভিডেন্ট ফান্ডে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড, প্রাইভেট চাকরিতে কয়জনের প্রভিডেন্ট ফান্ড আছে বলেন? হ্যাঁ, সরকারি চাকরির প্রভিডেন্ট ফান্ডে চাকরি নাই কেন? ওরা তো সব বেতন পায়। প্রাইভেট চাকরিতে প্রভিডেন্ট ফান্ডের ট্যাক্স আছে, কীভাবে ট্যাক্স দিবে বলেন? নাই তো, অনেক জায়গায় বেতনই নাই ঠিক মতো। হ্যাঁ, কীভাবে হবে? তো এরকম অনেক জায়গায় সমস্যা আছে। তারপরে ধরেন এখন মুদির দোকানগুলোতে আপনার ট্যাক্স বসানো হচ্ছে। এখন মুদির দোকানে এটা ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেসব ডিপার্টমেন্টাল স্টোর ছিল যেগুলো, এগুলো কিন্তু ভ্যাট ছিল না, ভ্যাট প্রত্যাহার করে দিয়েছিল। এখন ভ্যাট বসবে। ধরেন যদি বসে, যদিও এটা চূড়ান্ত না, এটা বিতর্ক আছে, ভ্যাট যদি বসে তাহলে তো ভ্যাটের পয়সা তো ব্যবসায়ীরা তুলে নেবে, তখন তো পণ্যের দাম বেড়ে যাবে। তারপরে ধরেন আমাদের বাজেটটা হচ্ছে 9 লাখের উপরে, 9 লাখ কোটি টাকার উপরে। সেখানে 6 লাখ সামথিং টাকা আছে পরিচালন ব্যয়, সরকার পরিচালন ব্যয়। তাহলে মূলত খরচ করার থাকে কত? 3 লাখ সামথিং থামতে থাকে। এখন এনবিআরকে দায়িত্ব দিছে হলো 6 লাখ কোটি টাকার উপরে আপনাকে করতে হবে, আপনার রেভিনিউ কালেক্ট করতে হবে।
কিভাবে করবে বলেন? রেভিনিউর এখন এগুলো তো ইজি করতে হবে। রেভিনিউ ধরেন আপনি ইনকাম করেন মাসে 50,000 টাকা, স্টেট বলে দিক 50,000 টাকায় এত টাকা ট্যাক্স, স্ল্যাব করে দিক 10,000 টাকায় এত ট্যাক্স, 50,000 টাকা এত ট্যাক্স, 1 কোটি টাকা এত ট্যাক্স, আমি অনলাইনে দিয়ে দেবো। এখন এমন কমপ্লেক্স ফর্ম, আপনি কোনো উকিলের পরামর্শ ছাড়া ট্যাক্সই দিতে পারবেন না। সেই উকিলের কাছে যাওয়া, সেই এনবিআর এর লোকের কাছে যাওয়া লাগে, ওনারা ঘুষ নেন। এই জন্য এটা এই দেশের দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এটাকে ঘুষের একটা কথা বলে ফেললেন, গত 2-1 দিন ধরে আমরা এটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে শোনা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সব থেকে বেশি ঘুষের আদান প্রদান হয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? না দেখেন, এটা টিআইবির যিনি বলছেন, টিআইবি তো রিপোর্ট, টিআইবি কিন্তু কমিশনে ছিল, সুতরাং এটা বিবেচনায় নিতে হবে। তারপরে সুইস ব্যাংকে ওই সময় টাকা সবচেয়ে 31% টাকা এবারে 25 সালে জমা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো এই টাকা তো কেউ পাচার করছে। পাচার করার 2টা গ্রুপ আছে, হয় ব্যবসায়ীরা অথবা ইউনিট সরকারের যারা উপদেষ্টা বা যারা ছিল তারা পাচার করছে, তাদের সময়ই তো পাচার করছে। হতে পারে এও হতে পারে যে আওয়ামী লীগের যারা ধনাঢ্য, যাদের টাকা পয়সা আছে, যারা বিদেশ গেছে, তারাও কিছু টাকা রাখতে পারে, সব মিলেই তো আছে। কিন্তু সুইস ব্যাংক তো প্রতি মাসে প্রতি বছর রিপোর্ট দেয় কোন দেশের কত টাকা রাখছে, কত ক্লায়েন্ট আছে। তো আমাদের দেশে সেইটার সূত্র ধরে তো কালেক্ট করতে পারে যে ওই সময় তাহলে কার কার টাকা পাচার। আমরা তো জানি সবচেয়ে সৎ উপদেষ্টা তিনি তো আপনার চিকিৎসার জন্য ব্যয় করে ফেলছে কোটি টাকার উপরে, এটাকে কিভাবে ধরবেন? হ্যাঁ, অনেক রোগী টুগী উপদেষ্টা ছিল, এটাকে দুর্নীতি ধরবেন নাকি সুযোগ পাইছে খরচ করে ফেলছে, এটা বলেন। তারপরে স্বাস্থ্য উপদেষ্টার চেহারাই দেখেন না। সব মিলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আসলে কিভাবে দেখেন? সেই সময়টায় সংস্কার বা ন্যায় বিচার আসলে আমরা কতখানি বাস্তবায়িত করতে পেরেছিলাম? ন্যায় বিচার কে করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে মামলা ছিল, জেল ছিল, সে নিজের মামলা নিজেই এক্সিকিউটিভ অর্ডারে উইথড্র করছে, এবং তারপরে ওই মামলার আসামি হয়েও সে প্রধান উপদেষ্টা হয়েছে। বলেন তো পৃথিবীতে নজির পাবেন? উনি নোবেল উইনার, ওনার তো এইটা করা উচিত ছিল যে ভাই আমার মামলা আছে, আমি প্রধান উপদেষ্টা হব না। উনি তো হন নাই, উনি আসছেন, আসে ঠিকই 8 দিন ডিলে করছেন। নেপালে ইলেকশন হয়েছে না, যে কার্কির নামে একজন এসে আপনার প্রধান বিচারপতি ছিল নারী, তিনি এসেই বলছেন না আমরা বাংলাদেশ হব না। এক কথা কয়ে নির্বাচন 6 মাস পরে নির্বাচন দিয়ে দিছে, তরুণরা জিতে গেছে, 35 বছরে একজন বালেন্দ্র জিতে গেছে, প্রধানমন্ত্রী হয়েছে। তা আমাদের দেশে যদি সঠিক সময়ে নির্বাচনটা দিত, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রতিশোধ, আমার কাছে তো মনে হয়েছে সে শুধু আসছিল আওয়ামী লীগের প্রতিশোধ নিতে, শেখ হাসিনার সরকারের প্রতিশোধ নিতে, আর সে একটা বর্গী বাহিনী চালু করছিল লুটতরাজ করার জন্য, সারা দেশটারে ফোকলা বানায় ফেলছে, আর তরুণ যে গ্রুপ এইটাকে পুরান ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি এবং শিক্ষাঙ্গনের কি অবস্থা আপনার? শিক্ষাঙ্গনে তো ধরেন 11টা সংস্কার কমিশন করেছিল, ওই শিক্ষা কমিশন তো করে নাই। এখন আপনি বলেন, আমরা ছোটকালে পড়েছি, আদর্শ লিপি পড়েছি, সেখানে বলা হতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন উল্টাটা হয়েছে, লেখাপড়া করে যে গাড়ি চাপার পরে সে। আমি ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু একজন করাপ্ট লোক দেখলে আমার মন থেকে ঘৃণা হতো। এখন তো যার টাকা পয়সা নাই, টাকা পয়সা আছে, তাকে তো সালাম দিলে বেঁচে থাকাই কঠিন, এমন অবস্থায় চলে গেছে দেশ। 54 বছরে দেশ অনেক সূচকে এগিয়েছে, লুট তরাজ দুর্নীতি অনেক কিছু হয়েছে, হ্যাঁ, কিন্তু অনেক সূচকে এগিয়েছে, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছিয়ে গেছি। দেশে ডেমোক্রেসি নেই, দেশে আইনের শাসন নাই, দেশে সুশাসন নাই, হত্যা, কিলিং, রেপ, ধর্ষণ, বলাৎকার চলছেই সর্বক্ষেত্রে মহামারী, রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং নাই। এই যে নাই 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 নাই, অনেকগুলো নাইয়ের কথা বললেন আপনি, এত নাইয়ের ভিড়ে সব থেকে বড় ব্যর্থতা কি ছিল সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার? বড় ব্যর্থতা হচ্ছে দেশটাকে একদম বিপদগামী করে দিছে। অর্থাৎ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে অন্তত রাইটটাকে তুলে দেওয়া উচিত ছিল। আপনার বিদেশি সকল তার উপদেষ্টা এবং কমিশন সহ আমার কাছে লিস্ট আছে, 17 জন হচ্ছে বিদেশি নাগরিক। বলেন, বিদেশি নাগরিক যদি দেশ চালাইতে আসে, দেশের প্রতি মমত্ব থাকে?
এবং তারা সব লুটতরাজ করছে। এটা আমরা হতে দিলাম কেন? হতে দিলাম মানে এটাকে আটকানোর জন্য কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তিবর্গ কি ছিলেন না? কেউ ছিলেন না যে এটা নিয়ে এত মানে এই বিষয়টি তারা উত্থাপন করবে, এটা নিয়ে প্রশ্ন করবে যে এতজন বিদেশি নাগরিক কিভাবে একটা সরকার গঠন করে? না, এটা তো আমি তো নাম ধরে ধরে বলছি, টকশোতে আমি নাম ধরে ধরে বলছি, অমুকের নাগরিক, অমুক দেশের নাগরিক, আমার লিস্ট আছে, আমার কাছে লিস্ট আছে। তাহলে আমাদের জায়গাটা আসলে কোথায়? যে কণ্ঠের শক্তি আমরা ধরে থাকি যে আপনি কথা বললে আমি কথা বললে অনেকজন মানুষ শুনতে পাচ্ছে, একটা সময় পর্যন্ত আমরা দেখেছি যে কথা বলছি মানুষের মাঝে পৌঁছাচ্ছে, সচেতনতা তৈরি হচ্ছে। আমার বাড়ি পাবনা একটা কথা আছে, আমার কাম আমি করব তো খালি হুনায় লব। আমাদের রাজনীতিবিদরা তাদের কাম তারা করে, আমাকে খালি হুনায় লয়, বুঝছেন, মানে জানায় লয় আর কি। আমরা তো যা প্রত্যাশা করি, দেশ স্বাধীন হওয়া, রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এই দেশটা তো শুরু থেকেই ডেমোক্রেসি আসা উচিত ছিল, আইনের শাসন, সুশাসন, সেই পথে দেশটা চলে নাই। কখনো কি মানে আমরা গণতান্ত্রিক দেশের এই বিষয়টা নিশ্চিত করতে পেরেছি? কখনো আমরা গণতান্ত্রিক দেশ ছিলাম? কখনো পারি নাই, এখনো পারার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। আমি তো দেখি যে এই সরকারের ভিতরে ধরেন বিএনপি, মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, আমি তো বহুবার বলেছি এই দলের মধ্যে কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে। এই সংগঠন তো, এটাও একটা তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। এই দলকে তো মধ্যপন্থী জাতীয়তাবাদী দল মানে সবাই এই দলে আশ্রয় নিতে পারবে, তো এখানে তো গুপ্ত জামাত মিসগাইড করতেছে। আপনি বলেন যে কাজী নজরুল ইসলাম ময়মনসিংহের ত্রিশালে আসছিল, কে বলে দিল তাকে? এটা কি আসছিল বলেন? গেল। তারপরে বলতেছে যে ভাসানীর ধানের শীষ তার জিয়া রহমানের কাছে দিছে, বলেন ভাসানী মারা গেছে কবে, ধানের শীষ কেমনে পাইলো? এগুলো কে ব্রিফ করলো? এক জেলায় যা মিটিং করতেছে, আমরা সরকারে গেলে এখানে ইপিজেড করব, ইপিজেড ওখান থেকে 3-4 বছর আগে ইপিজেড আছে, এগুলো তো ব্রিফ করা হচ্ছে। অর্থাৎ ডাল মে কুছ কালা হয়। হয়তো তারা ইনফরমেশন গুলো জানেন না, এমন হতে পারে। কেন আপনার কাছে মানে আপনি যে বলছিলেন যে গুপ্ত জামাত আছে দলের মধ্যে, এটা হুমকির স্বরূপ, কেন আসলে জামাতকে আমরা হুমকির স্বরূপ দেখছি? এবং যাকে আপনি হুমকি বলছেন তারা কিন্তু সংসদেও প্রতিনিধিত্ব করছে। হ্যাঁ, করছে সংসদে ইলেকশনের আগে কথা হচ্ছিল। জনগণ কেন তাদের মূল্যবান ভোট দিয়ে হুমকিকে সংসদে? না, বিষয়টা হচ্ছে আমাদের দেশে ধরেন প্রায় 92% মুসলমান, আপনি ব্যস্ত পাবেন, কইলেই আপনি দুর্বল হয়ে যাবেন। যে এখানে একটা ভোট দিলে যদি ব্যস্ত পাওয়া যায়, আচ্ছা দিয়ে দেই না। তো যেমন যে একজন আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমার সামনে একদিন বলছিল যে বলাৎকার করা মানে শাস্তি দেওয়া, এটা কোনো অপরাধ না, 12 রাকাত নামাজ পড়লেই ও গুনাহ মাফ হয়ে যায়। তার মানে কি এখন জায়েজ হবে? বলেন, জায়েজ হবে? জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নায়েবে আমির, তিনি বলেছেন, একজন প্রশ্ন করেছে ধর্ষণের চাইতে পরকীয়া ভালো। এমনকি আমরা পরকীয়া, ধর্ষণ, এগুলোকে আমরা জাতীয়করণ হতে দেব? আমরা যেমন চাঁদাবাজি পছন্দ করি না, দুর্নীতি পছন্দ করি না, এই দেশকে ঠিক করতে হলে যেমন ধরেন যেগুলো আছে দুর্নীতি, এগুলোর জন্য আইন করতে হবে। ধরেন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন অ্যাসিড থ্রোয়িং ছিল, নারীদের উপরে খুব বেশি অ্যাসিড মারা শুরু করে দিয়েছিল, তখন তিনি আইন করলেন যে অ্যাসিড যদি মারে, যদি অ্যাসিড মারাতে কোনো মেজর অঙ্গ হানি হয় তাহলে তার মৃত্যুদণ্ড, আর যদি অল্প ক্ষতি হয় তাহলে যাবজ্জীবন। তারপরে আইন প্রয়োগ করলো, এখন আর অ্যাসিড মারে না। দুর্নীতির আইন করেন না কেন? দুর্নীতি আইন করেন। ধরেন এই যে শিশু নাফিসা মারা গেল, সে কি মনে করেন রামেসা, সে কি ধর্ষণের জন্য ফাঁসি হয়েছে? তাকে মেরে ফেলছে, খুনের দায়ে ফাঁসি হয়েছে, ধর্ষণের দায় তো হয় নাই। তো ধর্ষণের জন্য কেন মামলা হয় না? কেন ফাঁসি অর্ডার হবে না? যতদিন পর্যন্ত আসলে আমরা এই বিষয়গুলো, ধর্ষণ, পরকীয়া, বলাৎকারের মতো বিষয়গুলো নিয়ে, যে আপনি বলছিলেন নামাজ পড়লে মাফ হয়ে যাবে, ধর্ষণের থেকে পরকীয়া উত্তম, এই বিষয়গুলো নিয়ে যতদিন আমরা এইভাবে এই মতবাদগুলোর চর্চা করতে থাকবো, ততদিন পর্যন্ত ব্যাপারগুলোকে আমরা কোনো না কোনোভাবে আসলে হালকা করে দিতে থাকবো। সুতরাং এখান থেকে পরিত্রাণের জন্য আসলে আমাদের কঠিন
শাস্তি ছাড়া অন্য কিছুর বিকল্প নেই। আমরা একটু আবারও চলে যেতে চাই বর্তমান নির্বাচিত সরকারের কাছে। তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসার পরে দেশে দেশ চালানোর যে গতি আছে, দেশ চালানোর যে স্টাইল আছে, সেটা আপনি কীরকমটা দেখছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় কোন কোন দিক থেকে এখনো পর্যন্ত এই নতুন সরকার এগিয়ে আছে? দেখেন, নতুন সরকার যখন আসছে, ধরেন আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি হয়েছে। বাণিজ্য চুক্তি হওয়ার পরে ওটা আমি লিখেছি, হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নিয়ে আমি আমার কথা লিখি নেই। ওরা তো আমাদের মতো আন্দা দেশ না। ট্রাম্প পাগলামি করলেও ওখানে সিস্টেম মতো কাজ হয়। ওয়েবসাইটে এগ্রিমেন্ট হয়েছে, ওয়েবসাইটে দিয়ে দিছে, ওটা আমি চেপেছি। সেখানে অনেক বাধা নিষেধ আছে আমাদের উপরে। এক, দুই হচ্ছে চীনের সাথে আমেরিকার টানাপোড়েন আছে, বৈরিতাই আছে রীতিমতো। তারপর ভারতের সাথে আমাদের বৈরিতা চলছে, অর্থাৎ আমরা এখন একটা ভূ রাজনীতির সমস্যায় আছি, টক্করের মধ্যে আছি। এরপরে আছে ইন্দো প্যাসিফিক রিজন আছে, সেখানে চায়নার অগ্রাধিকার আছে। চায়না ওখানে হচ্ছে, সেখানে আমেরিকা ঢুকতে চায়। কারণ 2001 সালে আপনার চায়না ইন্দো প্যাসিফিক আপনার স্ট্র্যাটেজি ফোরকাস্ট করেছে। সেখানে বলছে যে পৃথিবীর মধ্যে ভূখণ্ড আছে ইন্দো প্যাসিফিক রিজনে 25% এবং তরুণ আছে 48%। জিডিপি গ্রোথ হবে আপনার 65%। তো সুতরাং এই দেশ আগামী ভবিষ্যতে এই ইন্দো প্যাসিফিক রিজন হবে আপনার সকল অর্থনৈতিক শক্তি এবং শক্তির উৎস। সুতরাং ওইখানে লক্ষ্য আছে, অর্থাৎ আমাদের সংগ্রাম চলবেই। এখন তারেক রহমান যেটা হলো যে কেন ভারতে দাওয়াত দিছে, দেখা করে যায় নাই, চীনও দাওয়াত দিছে, দেখা করে যায় নাই, মালয়েশিয়া দাওয়াত দিছিল, তিনি মালয়েশিয়া সম্ভবত থার্ড কান্ট্রি হিসেবে গেছে। নাহলে যদি ভারতে যেত, ভারতের সাথে তো টানাপোড়েন চলছে। আমি হিন্দুর কথা লিখলাম, তাদের পত্রিকায় বলেছে। তো আমাদের টানাপোড়েন থার্ড কান্ট্রি হিসেবে মালয়েশিয়া গেছে, চীনে গেছে। চীনে যাওয়ার পরে এখন ধরেন আমেরিকা হয়তো হতে পারে। আপনার কি মনে হচ্ছে যে পররাষ্ট্রনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য এই সফরগুলো ফলপ্রসূ হবে? এটা আরো 2-3 মাস লক্ষ্য করতে হবে, কারণ এখন তো সব আশ্বাস, কিছু চুক্তি, কিছু সমঝোতা, কতটুকু এটা ফাংশন করে। ধরেন চীন বলেছে যে তিস্তা মাল্টিপারপাস যে ব্যারেজ হবে সেটাতে তারা সর্বশক্তি দিয়ে হেল্প করবে। এটা যদি করতে যায়, এদিকে দেখেন ঠিক চীনে যাওয়ার ফলে আবার ভারতের পার্লামেন্টও কিন্তু তিস্তা তারাও করতে চায়, তাদের একটা বাজেট কিন্তু থ্রো করছে। কিন্তু তিস্তা যে বাংলাদেশের যে প্ল্যান, বাংলাদেশ যদি ধরেন 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করে, আমরা পানি পাবো না। তো পুরো মৌসুমের পানি যদি ধরে রাখতে হয়, তিস্তার যে মহা পরিকল্পনা করতে হবে, সেটা ভারত দ্বারা সম্ভব হবে না। ভারত তার ইন্টারেস্ট প্রোটেক্ট করবে। সুতরাং আমি মনে করব চীন যদি এখানে সহযোগিতা করে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা যদি করা হয় তাহলে ভারতের অনেক সমস্যা হবে। তো সেক্ষেত্রে ভারত তো আমাদের সাথে সম্পর্ক আরও খারাপ হবে। সুতরাং আমি মনে করি যে এখন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী অনেক কথা বলছে। এখন শুভেন্দু অধিকারী হচ্ছে একটা প্রদেশের মুখ্যমন্ত্রী। আমরা স্বাধীন দেশ। আমার মনে হয় যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা পররাষ্ট্র মন্ত্রণালয় আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাপ করে আমাদের যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি আইনগতভাবে ধরেন পুশিন করতেছে, সেখানে তো জাতিসংঘ কন্ডেম করছে, মানবাধিকার কমিশন কন্ডেম করছে। তারপরে আমাদের ভারতের সাথে বাংলাদেশের প্রোটোকল স্বাক্ষর করা আছে, তারপরে মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী, এছাড়া আফ্রিকান প্রোটোকল ইত্যাদি ইত্যাদি অনেক আছে। তো সেখানে তো আইন আছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন এই জন্য বলছে কেউ যদি অনুপ্রবেশ করে থাকে সেটা আইনি ভিত্তিতে সেটা করা হোক। আমরাও এটা বলি যে বাংলাদেশের যে যদি কেউ অনুপ্রবেশ করে থাকে তাহলে তাকে পুশিন যদি করতে চায় সেটা থ্রু আইনি পদ্ধতি, অর্থাৎ তারা তালিকা দিবে, আমাদের এমবিসি আছে ওখানে, এমবিসিতে দিবে, এমবিসি পাঠাবে আমাদের সরকারে, তারা জরিপ করে দেখবে হ্যাঁ এটা ঠিক আছে, বাংলাদেশ থেকে চলে গেছে, দিবে। এখন যদি প্রশ্ন করি আমি যে ওখানে বলা হয়েছে 1950 সালের আপনার আসাম থেকে বাংলাভাষী মুসলমান তারাও আইন করছিল, সেটা শুভেন্দু অধিকারী বলছে যে সেইটা হুবহু বাস্তবায়ন করা হবে। তো এখন প্রশ্ন হলো, তিনি তো ভালো বাংলা বলেন, তার মা তো বরিশালে আগুলঝেড়ে জন্ম,
তার ইন্ডিয়া জন্ম হয়েছে, এটা ঠিক। তার মা তো বাংলাদেশ থেকে গেছে, তার বাপ তো বাংলাদেশ থেকে গেছে, তো অপুষিন হোক না বাংলাদেশে, এটা তো হলো না। এখন সে জন্মগতভাবে হিন্দু, তারপরে মাপ পেয়ে গেল, সে তো বাংলাদেশি, সে জন্ম ইন্ডিয়াতে, সে তো বাংলা জন্মসূত্রে বলতে পারেন তাকে ইন্ডিয়ান, কিন্তু তার মা বাবা তারা তো জন্ম বাংলাদেশি, তাহলে তাদেরকে বাংলাদেশে পাঠায় দিক। তো এই জন্য আমি বলছি যে নির্মোহভাবে ভারত 3 দিকে বেষ্টিত, ভারতের সাথে আমাদের সম্পর্ক দরকার, ভারতকে আমাদের দরকার। আবার আমরা যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্কে চলে গেছি, যেটা আমরা বলছিলাম যে আমাদের একটু অপেক্ষা করতে হবে, আপনি বললেন 3 মাসের মতো অপেক্ষা করে আসলে দেখতে হবে। আমরা একটু এবারে জামাত এবং এনসিপির দিকে যেতে চাই। বিরোধী দলের যারা আছেন জামাত এবং এনসিপি, তাদের পারফরমেন্স আপনি কেমন দেখছেন? সবাইকে নিয়ে তো আসলে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, এবং গণতন্ত্র নিশ্চিত করার জন্য কিন্তু আসলে তাদের অংশগ্রহণটা দরকার। না দেখেন, গণতন্ত্র বিষয়টা হলো পৃথিবীতে রাজতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, স্বৈরতন্ত্র আছে। যে দেশের অর্থবিত্তের মালিক তারাই ধনী, হ্যাঁ, এবং পৃথিবীতে এখন বলা হয় অর্থবিত্তর মালিক, আইনের শাসন, সুশাসন যে দেশে আসে তারাই শান্তি, তাদেরই শান্তি। এখন ধরেন আমরা বাংলাদেশ, এখন ধরেন ইসলামিক রাষ্ট্র, সেখানে গণতন্ত্র হতে পারে? ইসলামিক শরিয়া আইন হবে, সেখানে তো আপনার স্বাধীনতা থাকবে না, আমার স্বাধীনতা থাকবে না। যেমন ধরেন আমাদের দেশের জামাত, এটাকে আমি সর্বজনীন রাজনৈতিক দল মনে করি না। কারণ হচ্ছে এটা এনজিও টাইপের সরকার। যতগুলো প্রতিষ্ঠান আছে, ধরেন ইসলামিক ব্যাংক বলেন, ইবনে সিনা বলেন, এরকম যত প্রতিষ্ঠান আছে, সেখানে জামাত এবং জামাতের কর্মী ছাড়া অন্য কেউ চাকরি করে না, কেউ বেনিফিট পায় না। তাহলে ওনারা যদি সরকারে যায়, কেন তারা কখনো এই অবস্থান থেকে দূরে আসেন না? কেন তারা সার্বজনীন সার্ভিসটা নিশ্চিত করেন না? না, এটা করতে পারে না, কারণ ইসলাম তো বলে মুসলমান ছাড়া তো হেল্প করবে না। যেমন ধরেন